আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 8 নাম্বার পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। সকালে যখন আরিনার ঘুম ভাঙলো, জানালার ফাঁক দিয়ে উজ্জ্বল রোদ তার চোখে মুখে পড়ছে। আপার ম্যানহাটনের আকাশটা আজকে নীল। আরিনা উঠে বসে দীর্ঘক্ষণ চুপ রইল। তার কেমন জানি মনে হচ্ছে রাতে কেউ তার ঘরে এসেছিল। চেনা কোনো পারফিউমের হালকা রেশ এখনো বাতাসে ভেসে আসছে, কিন্তু সে এই বিষয়টাকে আমলে নিল না। তার মাথায় এখন নতুন একটা বুদ্ধি খেলেছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখলো। গত কয়েকদিন কান্নাকাটি আর বিরক্তি তাকে বিধ্বস্ত করে ফেলেছে। সে বিড়বিড় করে নিজেকে বলল, আরিনা, জীবনের সাথে রাগারাগি বা লড়াই করে কোনো লাভ নেই। সে যা চাই তাই করে। তাই এখন থেকে কৌশল বদলাতে হবে। তাকে বিশ্বাস করাতে হবে যে আমি আর তাকে সন্দেহ করি না। তবেই তার করা পাহাড়ের শিকল থেকে আমি ছাড়া পাবো আর বাইরে যাওয়ার সুযোগ পাবো। আরিনা ফ্রেশ হয়ে সুন্দর একটা পোশাক পরে জিয়নের অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুমে এলো। সেখানে জিয়ন বসে সোফায় ল্যাপটপে কি যেন করছিল। তার চোখের নিচে কালচে দাগ। রাতের জন্য ঠিকমতো ঘুমাতে পারিনি তাই স্পষ্ট। জিয়ন আরিনাকে আসতে দেখেও চোখ মুখ তুলল না, শুধু শীতল গলায় বলল, নাস্তা টেবিলে রাখা আছে, খেয়ে নিন। আরিনা আজ অন্য দিনের মতো তর্কে গেল না। সে শান্ত পায়ে জিয়নের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। জিয়ন অবাক হয়ে ল্যাপটপ থেকে মুখ তুলল। আরিনার চোখে মুখে আজ সেই বিরক্তির বদলে অদ্ভুত এক শান্তির হাসি। গুড মর্নিং জিয়ন সাহেব। আরিনা বেশ হাসি মুখে বলল। জিয়নের ভ্রু কুচকে গেল। সে ল্যাপটপটাকে আধা বন্ধ করে আরিনার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। তার আলফা মস্তিষ্ক কোনো একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছে। জিয়ন রুক্ষ গলায় বলল, কি হয়েছে আপনার? শরীর কি বেশি খারাপ নাকি আবার কোনো পালানোর মতলব আটছেন? আরিনা এবার একটা লম্বা শ্বাস নিয়ে জিয়নের উল্টো পাশের চেয়ারটাতে বসলো। সে অত্যন্ত বিনম্রের সুরে বলল, আসলে কাল রাতে অনেকক্ষণ ভেবে দেখলাম আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি আসলে আপনাকে না জানিয়ে অনেক বাজে মন্তব্য করেছি, যার জন্য আমি সত্যি দুঃখিত। আই এম সরি জিয়ন সাহেব। জিয়ন কয়েক সেকেন্ড পাথরের মতো স্থির হয়ে রইল। আরিনার এই সরি বলাটা তার কাছে বোমার মতো মনে হলো। সে কিছু বলতে চাইলো, কিন্তু শব্দের জন্য গলায় আটকে গেল। আরিনা আরো যোগ করলো, আসলে সমস্যাটা আমারই ছিল। আমি আপনাকে একজনের সাথে গুলিয়ে ফেলেছিলাম। আমার সেই পরিচিত মানুষটার কথা ভাবতে গিয়ে আমি বারবার আপনার উপর রাগ ঝেড়েছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আপনি আর সেই মানুষটা সম্পূর্ণ আলাদা। আপনি আয়ন ভাইয়ের কাজিন হিসাবে আমাকে আগলে রেখেছেন, যদিও একটু বাড়াবাড়ি করেছেন। তবে এখন বুঝেছি আপনি এমনই, আপনার চরিত্রটাই এমন কর্তৃপরায়ণ। এটা আমার বোঝা উচিত ছিল। আয়ন নিজের হাতের কলমটা শক্ত করে ধরল। তার বুকের ভিতরে এক অজানা তোলপাড় শুরু হয়েছে। আরিনা তাকে নিজের জীবন থেকে আলাদা করে দিল, কিন্তু এটা তো সেই চেয়েছিল। তবে আজ আরিনার মুখে এই কথাগুলো শুনে তার দম বন্ধ হয়ে আসছে কেন? আরিনা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে দরজার দিকে এগোতে এগোতে বলল, আপনি আপনার লাইফ এনজয় করেন জিয়ন সাহেব। এখন থেকে আমি আর আপনার কোনো কাজে হস্তক্ষেপ করব না। আপনার অ্যাপার্টমেন্টের নিয়ম মেনেই চলবো আমি। এগেইন সরি। আরিনা নিজের রুমে চলে যাওয়ার সময় জিয়ন শুধু তার পিছন থেকে তাকিয়ে রইল। তার ডার্ক পার্সোনালিটি আজ তাকে আরিনাকে শাসন করার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আরিনার এই রহস্যময় শান্ত রূপ জিয়নকে এক অজানাই আশঙ্কায় ফেলে দিয়েছে। জিয়ন মনে মনে বলল, এতটাই সহজ? তুই এত সহজে আমাকে পর করে দিয়ে নিজের গন্তব্য ঠিক করে নিলি আরিন? আমার এই রুক্ষতা, এই নিষ্ঠুরতা কি তবে তোর কাছে হেরে গেল? জিয়ন উঠে গিয়ে জানালার গ্লাসে একটা ঘুষি মারল। আরিনা তাকে সরি বলে যে দূরত্বটা তৈরি করলো, তা জিয়নের আড়ালে থাকা সেই অবধিমত ভালোবাসার জন্য চাবুকের মতো। লড়াইটা এখন আরিনা সহজ করে দিল ঠিকই, কিন্তু জিয়নের জন্য তা হয়ে উঠল চরম লেভেলের মানসিক যন্ত্রণা। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো। আরিনা এখন আগের চেয়ে অনেক বেশি ফুরফুরে। নিজেকে জিয়নের মানসিক চাপ থেকে মুক্ত করে সে এখন অনেকটাই বিন্দাস। তার বিশ্বাস, জিয়নকে শান্ত রাখতে পারলে সে খুব দ্রুত সেই কুয়েন্সের গ্যারেজের সূত্র ধরে এগোতে পারবে। রাত তখন গভীর। আপার ম্যানহাটনের হাড় কাঁপানো ঠান্ডার মাঝেও আজ আকাশটা বেশ পরিষ্কার। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে গিটারের টুংটাং শব্দ আরিনার কানে এলো। শব্দটা পাশের অ্যাপার্টমেন্ট থেকেই আসছে। আরিনা কৌতূহল সামলাতে না পেরে গায়ে একটা শাল জড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। হিটার চালানো থাকায় ব্যালকনিতে খুব একটা শীত লাগছে না। আরিনা কান পাতলো। জিয়ন গিটার বাজাচ্ছে। শুধু গিটার নয়, জিয়ন গান গাইছে। তার সেই ডিপ ভয়েসের সেই রাতের গান নির্জনতাকে যেন এক মায়াবী চাঁদে ঢেকে দিয়েছে। জিয়ন গান গাইছে। গাইস, এখানে একটা গান আছে যেটা আমি আগেও বলেছিলাম একটা পর্বে, সেই গানটাই গাইছে। তো গাইস, মেন পয়েন্টে আসি। আরিনা মনোমুগ্ধকর হয়ে দাঁড়িয়ে রইল। জিয়নের সেই রুক্ষ গলার গানের সুর যেন এক অদ্ভুত হাহাকারে পরিণত হয়েছে।
গান শুনতে শুনতে আরিনার বুকের ভিতর কোথায় যেন একটা কাঁটা বিঁধল। তার মনে হলো এই কণ্ঠ তার খুব চেনা। সে মস্তিষ্কে হাতড়াতে লাগলো। হঠাৎ তার মনে পড়ে গেল বাংলাদেশে থাকতে তার বন্ধু তিথি আর নীলি সবসময় একটা গানের কথা বলতো। তারা নিউ ইয়র্কের একজন রহস্যময় গায়ক জিয়নের অন্ধভক্ত ছিল। এমনকি জিয়ন তার গলার স্বর হুবহু মিলে যাচ্ছে। আরিনা নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, নামটাও তো সেম। এতদিন ফারজু ভাইয়ার চক্করে আমি সব ভুলেই গিয়েছিলাম। এই রুক্ষ জানোয়ারটাই কি তবে সেই জনপ্রিয় গায়ক জিয়ন? আরিনা বারান্দা থেকে রুমে এসে বিছানায় ধপ করে বসে পড়ল। ঠিক তখনই বাংলাদেশ থেকে একটা ফোন আসলো। তাদের সেই জোরেচানা গ্রুপ থেকে তাদের ভিডিও কল আসতে শুরু করলো। কল ধরতে স্ক্রিনে 4টা উইন্ডোতে নীলি, তিথি আর আহাদের মুখ ভেসে উঠলো। আহাদ স্ক্রিনের খুব কাছে মুখ এনে তারপর চেঁচাতে শুরু করলো, কিরে এনআইসি কুইন, আমাদেরকে তো ভুলে গেছিস। ওই দিকের বাতাস খেয়ে দেখি তোর চেহারাটা আরো চকচকে হয়ে গেছে। তিথি চিপসের প্যাকেট সরিয়ে বলল, থাম তো আহাদ, ওকে বলতে দে। আরিনা, তুই কি এখনো আপার ম্যানহাটনেই আছিস? নীলি হাসতে হাসতে যোগ করলো, আহা, আপার ম্যানহাটনের সেই লাক্সারি লাইফ। আরিনা, আমাদের কথা কি তোর একটুও মনে পড়ে না? বন্ধুদের এই স্বাভাবিক হাসি ঠাট্টা শুনে আরিনার মনে হলো জিয়নের বিষয়টা এদেরকে বলা দরকার। সে একটু গম্ভীর হয়ে বলল, তোরা তো সেই জিয়নের গান শুনে একদম ফিদা হয়ে থাকিস, তাই না? তিথি প্রায় লাফিয়ে উঠলো আর বলল, কেন রে, জিয়নের কোনো খবর পেলে নাকি? জিয়ন মানে ইমোশন রে ভাই। আরিনা মুখ বাঁকিয়ে বলল, খবর মানে? আমি তোদের সেই চিরচেনা অজানা সম্পর্কের অনেক কিছু জানতে পেরেছি জিয়নের নামে। সে ঠিক আমার পাশের অ্যাপার্টমেন্টেই থাকে। এই যে আমি এই রুমে বসে আছি, তার পাশের দেয়ালটা পার হলেই সে। এক মুহূর্তের জন্য পিনপতার নীরবতা নেমে এলো গ্রুপটার মধ্যে। তারপর নীলি আর তিথি একসাথে এমনভাবে চিৎকার করলো যে আরিনা ফোনের স্পিকারের ভলিউমটা কমিয়ে দিতে বাধ্য হলো। নীলি উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, বলিস কি আরিনা, জিয়ন তোর প্রতিবেশী? তুই জোকস করছিস না তো আমাদের সাথে? ওরে আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই তো লাকি রে। আরিনা বিরক্তি নিয়ে বলল, লাকি না ছাই, তোরা যাকে সুইট গায়ক ভাবছিস সে আসলে একটা শয়তান। লোকটা আন্ডারগ্রাউন্ডের ফাইটার, সারা শরীর জুড়ে ক্ষত আর কাটা দাগ, একদম রাক্ষস আর রুক্ষ মেজাজের মানুষ। তোরা তো শুধু গলাই শুনেছিস, কিন্তু মেজাজটা দেখিসনি। লোকটা সবার উপর কর্তৃত্ব জাহির করতে ওস্তাদ। আহাদ ব্রুকুসকে বলল, ফাইটার বলিস কি? তাহলে তো জিয়ন জেনুইন আলফা মেল। দিস ইজ কুল। তারপর আরিনা আবারও রেগে গিয়ে বলল, কুল মানে? তোরা জানিস এই লোকটা কি পরিমাণে অদ্ভুত? প্রতিদিন সন্ধ্যা 7টায় বক্সিং শুরু করে আর সেই বক্সিং গিয়ে থামে রাত 2টা কিংবা 3টায়। মাঝে মধ্যে মনে হয় এই লোকটা মানুষ না, নির্ঘাত একটা ভূত। না হলে এইভাবে কেউ প্র্যাকটিস করে নাকি? তার পাঞ্চের শব্দে মনে হয় পুরো বিল্ডিংটা পড়ে যাবে ভেঙে। শান্তিতে ঘুমানোর উপায় নাই। তিথি এবার আল্লাদি গলায় হেসে বলল, ওমা বলিস কি আরিনা, হাউ সুইট। জিয়ন একটানা 7-8 ঘন্টা বক্সিং করে, কি স্ট্যামিনা রে বাবা। শুনেই তো আমার আবারও নতুন করে ক্রাশ খেতে ইচ্ছা করতেছে। নীলি এবার দুষ্টু হেসে বলল, তবে একটা কথা ঠিক, এই বেটার বউয়ের কিন্তু কপালে নেহাত দুঃখ আছে। সবাই একসাথে চিৎকার করে বলে উঠল, কি? নীলি আমতা আমতা করে বলল, আরে ভাই, আমি সেভাবে বলতে চাইনি। আমি তো বলতে চেয়েছিলাম সারা রাত যদি বক্সিং ব্যাগ পেটাই তাহলে বউর সময় কাটবে কিভাবে? আহাত এবার হু হু করে হেসে উঠল। বন্ধুদের এই ফালতু আর সস্তা আলাপ শুনে আরিনার অসহ্য লাগলো। সে মনে মনে ভাবলো, আমি এইখানে একটা জানোয়ারের যন্ত্রণায় অতিষ্ঠ, আর এরা নাকি রোমান্টিক ফ্যান্টাসি নিয়ে আছে। আরিনা এবার বলল, রাখ তোদের যত সব বাজে পেঁচাল, তোদের সাথে কথা বলাই লস। এই বলেই আরিনা ঠাস করে ফোনটা কেটে দিল। আরিনা চোখ বুঝলো, কালকে সকালে হয়তো অনেক বেশি চমৎকার অপেক্ষা করছে বন্ধুদের সেই পাগলামে মাখা লেটার গুলো। যখন সেই জিয়নের হাতে দেওয়া হবে তখন এই আলফা মেলের জিয়নের প্রতিক্রিয়াটা দেখার মতো হবে। সকাল থেকেই আরিনার মনের ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। ম্যানহাটনের তুষারপাত আজ কিছুটা থেমেছে, কিন্তু কনকনে ঠান্ডা বাতাস বইছে সমানে। আরিনা তার ডায়েরির ভেতর থেকে বন্ধুদের দেওয়া সেই রঙিন খামগুলো বের করলো। তিথি, নীলি আর আহাদের সেই হাসি মুখা মুখগুলো সামনে ভেসে উঠলো। তারা হয়তো স্বপ্নেও ভাবেনি যে তাদের সেই আইডল এই জিয়ন সাহেব আরিনার পাশের ফ্ল্যাটে থাকে এবং সে বাস্তবে এত বড় একটা পাষণ্ড। আরিনা দরজার লেন্স দিয়ে লক্ষ্য রাখছিল জিয়ন কখন বের হয়। প্রায় 10 মিনিট পর জিয়ন তার সেই নেভি ব্লু কোটটা পরে বের হলো, হাতে একটা ব্রিফকেস, চোখে সেই চিরচেনা গম্ভীর সানগ্লাসটা। জিয়ন তখন লিফটের দিকে এগোচ্ছিল। আরিনা চট করে দরজা খুলে বাইরে বের হলো। জিয়ন সাহেব, একটু শুনুন। আরিনা বেশ হাসি মুখে ডাক দিল। জিয়ন থমকে দাঁড়ালো। সে আরিনার দিকে ফিরে তাকালো। তার ব্রু কুঁচকে আছে। জিয়ন আজ এমনিতেই বেশ অস্থির বোধ করছিল। ওই দিন রাতের নেশার ঘরে সে কি করা পাগলামি করছিল সেগুলো কথা মনে পড়েছিল আফসা আফসা, যা তাকে আজ বেশি রুক্ষ করে তুলেছে। তারপর বলল, আবার কি হলো? বলেছি তো আমার অনুমতি ছাড়া বাইরে যাওয়ার চেষ্টাও করবেন না। জিয়ন শীতল গলায় বলল। আরিনা ভয় না পেয়ে এগিয়ে গেল। তারপর তার বন্ধুদের দেওয়া সেই রঙিন লেটারগুলো সেগুলো জিয়নের দিকে বাড়িয়ে দিয়ে বলল,
না না, আমি বাইরে যাচ্ছি না। আসলে এগুলো আপনার জন্য। আমার বাংলাদেশের কয়েকজন বন্ধু আছে, তিথি, নীলি আর আহাদ। তারা আপনার গানের অনেক বড় ভক্ত। আপনি যে এত বড় একজন সিঙ্গার তা আমি জানতাম না। তারা এই লেটারগুলো আপনার জন্য লিখেছে, যাতে আপনার সাথে দেখা হলে এগুলো আমি আপনাকে দেই। আজকেই মনে পড়লো। জিয়ন সানগ্লাসের আড়ালে সেই রঙিন খামগুলোর দিকে তাকালো। ফ্যান লেটার শব্দটা শোনার সাথেই তার চোয়াল আরো শক্ত হয়ে এলো। সে এক ঝটকায় আরিনার হাত থেকে লেটারগুলো নিয়ে নিল। কয়েক মুহূর্ত নীরবতা। জিয়ন খামগুলো খুলে ভিতরের লেখাতে একবার চোখ বোলাতে লাগলো। সেগুলোতে লেখা ছিল জিয়নের কণ্ঠের প্রশংসা, তাকে নিয়ে মেয়েদের পাগলামি আর একরাশ আবেগ। মুহূর্তের মধ্যে জিয়নের শান্ত চেহারাটা অগ্নির মতো ফেটে পড়ল। তার কপালে রাগ ফুটে উঠল আর হাতের লেটারগুলো এমনভাবে মুচড়ে ফেললো যেন কোনো বিষাক্ত জিনিস এগুলো। সে বলল, এইগুলো কি? এই ফালতু আবর্জনাগুলো আমার কাছে আনার সাহস পেলেন কি করে? জিয়ন হুঙ্কার দিয়ে উঠল। তার চিৎকারে পুরো করিডোর কেঁপে উঠল। আরিনা থতমত খেয়ে পিছিয়ে গেল। সে কল্পনাও করতে পারেনি এমন একটা সাধারণ বিষয় নিয়ে সে এত বড় রিয়েক্ট করবে। জিয়ন সাহেব, আমি তো শুধু আমার বন্ধুদের আমানত রক্ষা করছিলাম। জিয়ন বলল, শ্যাট আপ, একদম চুপ। জিয়ন হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে উঠল। সে লেটারগুলো মেঝেতে ছুরি দিয়ে ফেলে দিল। তারপর আরিনার দিকে একদম এগিয়ে গেল। জিয়নের চোখ টকটকে লাল। সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার নারীবিদ্বেষ সত্তা আজ চরম সীমায় পৌঁছে গেছে। আই হেট গার্লস, এই সস্তা ইমোশন, এই জঘন্য ন্যাকামি, এসব দিয়ে আমাকে বিচার করার সাহস কোথা থেকে পেলেন আপনি? আপনারা মেয়েরা শুধু জানেন মানুষকে দুর্বল করতে, তাদের জীবন বিষিয়ে দিতে। জিয়ন আরিনার কবজি এমনভাবে চেপে ধরল যেন আরিনা কুঁকিয়ে উঠল যন্ত্রণায়। জিয়ন হাতটা উপরে তুলল। মনে হলো আরিনাকে চরম আঘাত করতে যাচ্ছে। রাগে তার শরীর কাঁপছে। জিয়নের সেই দানবীয় রূপ দেখে আরিনা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার মনে হলো আজ হয়তো আর সে বাঁচবে না। বিশ্বাস করুন, আমি জানতাম না আপনি গান আর মেয়েদেরকে নিয়ে এতটা ঘৃণা পোষণ করুন। আমি কোনোদিনও আপনার সামনে আসবো না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আরিনা কাঁপতে কাঁপতে বলতে লাগলো। জিয়ন নিজের হাতটা বাতাসের মধ্যে স্থির রাখলো। তার হাত কাঁপছে। সে প্রাণপণ চেষ্টা করছে নিজেকে কন্ট্রোল করার। তার মাথার ভিতরে একটা যুদ্ধ চলছে। সে আরিনাকে দেয়ালের সাথে এক প্রকার আছাড় দিয়ে সরিয়ে দিল। আরিনা মেঝেতে পড়ে গেল, কিন্তু সে দমল না। সে তার জীবনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা খেললো। সে চিৎকার করে বলল, আপনার এই পৈশাচিক ব্যবহার আমার আর সহ্য করার দরকার নেই। আমি আমার ফারজু ভাইকে খুঁজে পেয়েছি। কুয়েন্সের সেই গ্যারেজের খবর আমি পেয়েছি। তিনি ওখানেই আছেন। আমি খুব দ্রুতই তার কাছে চলে যাব এবং আমরা একসাথে বাংলাদেশে ব্যাক করব। আপনার এই অভিশপ্ত জীবনে আপনি একাই পড়ে থাকুন। ফারজু ভাইকে খুঁজে পেয়েছি। এই কথাটি জিয়নের বুকে কামানের মতো আঘাত করলো। তার চোখের হিংস্রতা মুহূর্তের মধ্যে গম্ভীর শূন্যতায় পরিণত হলো। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তীব্র আক্রোশে লিফটের বোতাম চেপে লিফটের ভিতরে ঢুকে পড়লো। করিডোরে মেঝেতে ছড়িয়ে আছে বন্ধুদের সেই লেটারগুলো, আর মাঝখানে একা বসে কাঁপছে আরিনা। সে নিশ্চিত হয়ে গেছে জিয়ন একজন মানুষ নয়, সে একটা দানব। কিন্তু তার মনে একটাই শান্তি, সে ফারজু ভাইকে খুঁজে পাওয়ার পথ দেখেছে। জিয়নের শাসন থেকে মুক্তি হওয়ার দিন খুব কাছে। জিয়নের চলে যাওয়ার পর করিডোরটা যেন ভুতুরে বাড়ির মতো স্তব্ধ হয়ে গেছে। আরিনা কিছুক্ষণ ওইভাবে মেঝেতে বসে রইল। তার শরীর কাঁপছে, কিন্তু মনের ভিতর এক অদ্ভুত বিজয় হওয়ার আনন্দ। জিয়নকে সে এমন আঘাত করেছে যা তার পাথরের মতো ইগোতে ফাটল ধরতে বাধ্য। সে মেঝে থেকে বন্ধুদের দেওয়া সেই দমড়ে মুচড়ে যাওয়া লেটারগুলো করিয়ে নিল। জিয়ন সেই আই হেড গার্লস চিৎকার এখনো তার কানে প্রতিধ্বনি হচ্ছে। আরিনা বিড়বিড় করে বলল, আপনার ভেতরে কোনো বড় এক ক্ষত আছে জিয়ন সাহেব, কিন্তু সেই ক্ষতর দায় আমার নয়। আমি আজ এখান থেকে পালাবো। আপনি আপনার এই নরকের রাজত্ব নিয়ে পড়ে থাকুন। অন্যদিকে জিয়ন তার ব্ল্যাক BMW গাড়িটা নিয়ে অ্যাপার্টমেন্টের রাস্তায় পাগলের মতো গাড়ি চালাচ্ছে। ট্রাফিক আইন তোয়াক্কা না করে সে শুধু এক্সেলেটর চেপে যাচ্ছে। আরিনার সেই শেষ বলা কথাগুলো কানের মধ্যে সীসার মতো বাজছে। আমি আমার ফারজু ভাইকে খুঁজে পেয়েছি। আমরা খুব দ্রুতই বাংলাদেশে ব্যাক করব। জিয়ন তার এক হাত দিয়ে স্টিয়ারিং হুইলটা এমন ভাবে চেপে ধরেছে তার হাতের নীল সবুজ শিরাগুলো ফুলে উঠেছে। চিৎকার করে গাড়ির ভিতরে নিজের রাগ উপড়ে দিল। এত সহজ নয় আরিনা, তুই যাকে খুঁজছিস সে মরে গেছে, আর তুই যার কাছে ফিরে যেতে চাস সে কোনোদিনই তোকে গ্রহণ করবে না। জিয়ন রাস্তার একপাশে গাড়ি থামে কপালে হাত দিয়ে বসে রইল। তার 10 বছরের কঠোর সাধনা আস্থা কাচের মতো ভেঙে পড়ছে। জিয়ন আরিনাকে হারিয়ে ফেলার ভয় পায়, কিন্তু কেন? আরিনার সেই মায়া ভরা চোখগুলোর দিকে তাকিয়ে সে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। ফ্ল্যাটে ফিরে আরিনা দ্রুত ব্যাগ গোছাতে শুরু করলো। সে জানে জিয়ন এখন বাইরে, বডিগার্ডরাও হয়তো কিছুটা দূরে। সে সুযোগ বুঝে পিছনের ইমার্জেন্সি এক্সিট দিয়ে বের হওয়ার পরিকল্পনা করলো। তার পকেটে থাকা সেই গ্যারেজের ঠিকানাটা বারবার দেখতে লাগলো। হঠাৎ তার ফোনের স্ক্রিনে জ্বলে উঠলো একটা আননোন নাম্বার থেকে মেসেজ। মিস আরিনা, আপনি কি কুয়েন্সের গ্যারেজে আসছেন? আপনার ফারজিয়নের সম্পর্কে বড় একটা আপডেট আছে, তাড়াতাড়ি আসুন। আরিনার বুক ধরফর করতে লাগলো। সে এক মুহূর্ত দেরি করলো না। সে তার ওভারকোটটা গায়ে জড়িয়ে নিঃশব্দে
ক্রোধে দরজার কাছে গেল, দেখলো করিডোরের লাইটগুলো কেমন যেন টিম করছে। গার্ডরা তখন অন্য একটা ফ্লোরে কারোর সাথে তর্কে ব্যস্ত। আরিনা সেই সুযোগটাই নিল, লিফটে না গিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। প্রতিটা ধাপ নামার সময় তার মনে হচ্ছিল জিয়ন এই বুঝি তার পিছন থেকে ঘাড় চেপে ধরবে, কিন্তু না, সে কোনো মতে নিচতলার গ্যারেজে পৌঁছে গেল। গ্যারেজের এক কোণে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, যেন তার জন্যই অপেক্ষা করছিল। আরিনা দ্রুত ট্যাক্সিতে উঠলো। কুইন 7th অ্যাভিনিউ, তাড়াতাড়ি চলুন। ট্যাক্সিটা চলতে শুরু করলো। আরিনা পিছনে তাকিয়ে দেখলো সেই বিশাল অ্যাপার্টমেন্টের জোড়াটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তারপর সে মনে মনে বলল, বিদায় জিয়ন সাহেব, আপনার এই বন্দিশালা থেকে আমি মুক্তি পেলাম। এবার আমার গন্তব্য শুধু জিয়ন ভাইয়া। কিন্তু আরিনা জানতো না ট্যাক্সির ড্রাইভার আয়নায় আরিনার দিকে তাকিয়ে এক কোকিল হাসি আসছে। সেই ট্যাক্সি ড্রাইভারের পিছনে একটা কালো গাড়ি ছায়ার মতো অনুসরণ করছে। আপার ম্যানহাটনের আকাশটা মেঘে ঢাকা, যেন কোনো মহান প্রবলয়ের ইঙ্গিত দিচ্ছে। কুইন্সের এই সরু গলিগুলো দিনের বেলাতেও অন্ধকার থাকে, স্যাঁতসেঁতে দেয়াল, আবর্জনা গন্ধে বাতাসে ভারী। আরিনা তার গায়ে থাকা ওভারকোটটা জড়িয়ে নিয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করেছে। তার হাতে থাকা চিরকোটটা ঘামে ভিজে গেছে। এখানে আসার সময় বারবার সে পিছনে তাকিয়েছিল জিয়নের কোনো গার্ড বা সেই কালো গাড়িটা অনুসরণ করছে কিনা নিশ্চিত হতে, কিন্তু আজ তার ভাগ্য সহায় ছিল। জিয়নের কঠোর পাহারা এড়িয়ে সে এই গলিতে এসে পৌঁছেছে। আরিনার চোখের সামনে শুধু একটা মুখ ভেসে উঠেছে, সেটা শুধু ফারজিয়ন ভাইয়া। কুয়েন্সের এই বস্তির গলিতে এক ভাঙাচোরা গ্যারেজের ওপরে ছোট্ট একটা ঘরে তাকে পাওয়া যাবে বলে খবর পেয়েছে সে। আরিনা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় প্রতিটা ধাপে তার স্পন্দনটা যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। সে মনে মনে ভাবলো, আজ 10 বছরের প্রতীক্ষা অবসান হতে যাচ্ছে। সে কি তাকে চিনতে পারবে? ফারজু ভাইয়া কি তাকে আগের মতোই দেখে হাসবে? দরজার সামনে দাঁড়িয়ে আরিনা কয়েক সেকেন্ড সময় নিল, তারপর কাঁপা হাতে দরজায় করাঘাত করলো। ভেতর থেকে একটা যুবক দরজা খুলে দিল। জীর্ণ শীর্ণ শরীর, এলোমেলো চুল। আরিনা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। চেহারাতে তো কোনো মিল নেই, কিন্তু সময় কি মানুষকে এতটা বদলে দেয়? আরিনা আবেগপ্রবণ হয়ে বলে উঠল, ফারজু ভাইয়া, আমি আরিনা, বাংলাদেশ থেকে এসেছি। যুবকটি অবাক হয়ে আরিনার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই চারপাশটা কেঁপে উঠল। তিনতলায় কয়েকটা গাড়ির টায়ারের ঘর্ষণের শব্দ, বিকট শব্দ, দরজা ভাঙার আওয়াজ শোনা গেল। আরিনা পিছনে ফিরতেই দেখলো করিডোর দিয়ে কেউ একজন ঝড়গতিতে এগিয়ে আসছে। সেই পদশব্দ, সেই পরিচিত গম্ভীর তেজ। জিয়ন যখন ঘরে ঢুকলো তখন তার চোখ দুটো অগ্নিগিরির মতো ফুটছিল, লাভার মতো। তার গায়ে কালো কোটটা বাতাসে উঠছে, কপালে সেই নীল রগগুলো ফুলে উঠছে। জিয়নকে দেখে আরিনা ভয়ে শিরকে গেল। জিয়ন কোনো কথা বলল না, আরিনাকে একপাশে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং সেই যুবকটিকে কলার চেপে ধরল। এত সাহস তোর, জিয়নের সম্পত্তিতে হাত দেওয়ার চেষ্টা করিস? জিয়ন বজ্রপাতের মতো গর্জে উঠল। জিয়ন কোনো সুযোগ না দিয়ে যুবকটিকে সজোরে একটা ঘুষি মারল। যুবকটি ছিটকে গিয়ে পড়ার আগেই জিয়ন তাকে আবারও টেনে ধরল। শুরু হলো পৈশাচিক মারামারি। তারপর জিয়ন প্রতিটা আঘাত হাড় ঘুরিয়ে দেওয়ার মতো ছিল। আন্ডারগ্রাউন্ডের ফাইটিং রিংয়ের সেই নিষ্ঠুরতা আজ এই সাধারণ যুবকটির ওপর উপরে দিচ্ছে। যুবকটি আত্মরক্ষার সুযোগও পাচ্ছে না। ঘর জুড়ে এই লোকটার আর্তনাদের শব্দ আর জিয়নের হুঙ্কার শোনা যাচ্ছে। আরিনা চিৎকার করে জিয়নের হাতটা চেপে ধরল। থামুন জিয়ন সাহেব, ওকে মারছেন কেন? ও আমার ফারজু ভাইয়া হয়, ওকে ছেড়ে দিন। জিয়ন আরিনার কথা যেন কানে নিল না। সে যুবকটাকে মেঝেতে ফেলে লাথি মারতে শুরু করলো। যুবকটির মুখ দিয়ে রক্ত গলগল করে বেরিয়ে আসছে, একটা চোখ ফুলে বন্ধ হয়ে গেছে। সে আদমরা অবস্থায় কাঁপতে কাঁপতে হাত জড়ো করে বলল, ভাই আমাকে মাফ করে দেন, ভাই আমাকে বাঁচান। জিয়ন তাকে দেয়ালের সাথে চেপে ধরে চিৎকার করে বলল, কেন ওকে এইখানে ডেকেছিস? কি চাস তুই? যুবকটি আদমরা অবস্থায় বলল, ভাই আমি এই মেয়েটাকে চিনি না, খোদার কসম বলছি, আমি এই মেয়েটাকে আগে কখনো দেখিনি। আমি ফারজুল হক, আমি ইন্ডিয়া থেকে এসেছি, পার্ট টাইম জব করে এখানে। কলেজে আমাকে সবাই ফারজু বলে ডাকে। এই মেয়েটা হয়তো আমার নাম কোথাও থেকে শুনেছে, আমাকে ফারজু বলে এখানে খুঁজতে খুঁজতে এখানে এসেছে। আমি বারবার বলেছি আমি সেই লোক নয়, কিন্তু ও কোনো কথাই শুনছিল না। মুহূর্তের মধ্যে পুরো পরিবেশটা যেন স্তব্ধ হয়ে গেল। জিয়নের হাতের মুঠো কিছুটা আগলা হয়ে এলো। যুবকটিকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। যুবকটি রক্তাক্ত অবস্থায় মেঝেতে এক কোণে পড়ে রইল। আরিনা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তার কানে শুধু একটা কথাই বাজছে, ফারজুল হক, ইন্ডিয়া থেকে এসেছে। তার মানে এই লোকটা ফারজু ভাইয়া নয়। তবে কি সে আবারও ভুল করলো? সে কি তার ফারজু ভাইয়াকে আর খুঁজে পাবে না? জিয়ন এবার ধীর পায়ে আরিনার দিকে ঘুরে তাকালো। তার বুক দ্রুত ওঠানামা করছে, ক্রোধে তার সারা শরীর কাঁপছে। জিয়ন দাঁতে দাঁত চেপে আরিনার খুব কাছে এগিয়ে গেল। শুনলি তো, শান্তি হয়েছে তোর? জিয়নের গলার স্বর এখন যেন উত্তপ্ত লোহার মতো। তাকে ছেড়ে অন্য একটা ছেলের কাছে এসেছে। কথাটা মাথায় আসতেই হঠাৎ জিয়ন হিতাহিত জ্ঞান হারিয়ে তার ডান হাতটা বাতাসে তুলল এবং সজোরে একটা আরিনার গালে থাপ্পড় মারল।
চরের চোটে আরিনা ছিটকে গিয়ে পড়ার মতো উপক্রম হলো। তার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। আরিনার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে এলো। নিউ ইয়র্কের এই প্রবল শীতের মাঝেও আজ তার গালটা অনেক জ্বলছে। সে ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জিওন নিজের হাতে তাকে শক্ত করে ধরে ফেললো। আরিনা জ্ঞান হারিয়ে জিওনের বুকে ঢলে পড়লো। জিওনের হাতের রক্ত আর আরিনার ঠোঁটের রক্ত মিশে একাকার হয়ে গেল। জিওন আরিনাকে জাপটে ধরে শক্ত করে বুকে চেপে ধরলো। তার রাগ এখনো কমেনি। আরিনার এই নিথর দেহটা দেখে তার হৃদয়ের কোনো এক কোণে একটা হাহাকার ডানা মেললো। জিওন আরিনার কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, আমি তোকে এই নিষ্ঠুরতা থেকে বাঁচাতে চেয়েছিলাম বেবস ব্রেথ, কিন্তু তুই আমাকে বাধ্য করলি দানব হতে। এখন থেকে এই জিওনই তোর পৃথিবী, এই জিওনই তোর নিয়তি, তোর ফার্দ নামক সেই রূপকথা আমি আজ থেকে 10 বছর আগে নিজ হাতে কবর দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 8 নম্বর পর্বটা এখানেই এন্ড করা হলো। তো পুরো গল্পটা যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে। আর হ্যাঁ গাইস, এই গল্পের পর্বটা মানে আজকের পর্বটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, আমি দেখছি আমি যদি কোনো টার্গেট না দেই তোমরা টার্গেট কমপ্লিট করো না, অথবা কমেন্ট করো না, লাইক করো না। তাই আজকের ভিডিওতে টার্গেট থাকবে, যদি টার্গেট কমপ্লিট করতে পারো তাহলে আমি পরবর্তী পার্ট দিব, না হলে দিব না। তো আজকের ভিডিওর টার্গেট হলো এই ভিডিওতে 200 কমেন্ট আর 500+ লাইক কমপ্লিট করে দিতে হবে। যদি তোমরা কমপ্লিট করে দিতে পারো তাহলে অবশ্যই আমি কালকেই পরবর্তী পার্ট নিয়ে আসবো। যদি না করতে পারো তাহলে লেট করব। তো এখন তোমাদের উপর ডিপেন্ড করবে যে পরবর্তী পর্ব তোমরা কালকেই চাও নাকি পরের দিন। তো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো কেউ তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।